বিজেপির সঙ্গে কি এনসিপিআই মিলে যেতে পারে? এই জল্পনা যখন তুঙ্গে, তারই মধ্যে গতকাল নবান্নে 40 মিনিট সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনসিপিআই এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে নবান্নে মিনিট 40-এর বৈঠক হলো এবং শতাব্দী রায় তার সঙ্গে ফোনে কথা বললেন শুভেন্দু অধিকারী। এখনই দিল্লি যাওয়া সম্ভব নয়, সেই কারণে চাইলে কলকাতায় বৈঠক হতে পারে, এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে। আজকে বৈঠক হওয়ার কথা ছিল, আজকে এনডিএর বৈঠক রয়েছে সকাল 9:30টায়, আপনারা জানেন। এবং আগে কথা ছিল যে আজকে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হতে পারে এনসিপিআই এর সাংসদদের। যদিও আজ নয়, গতকাল রাত্রেই কিন্তু বৈঠক করে ফেললেন এনসিপিআই এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে 40 মিনিটের বৈঠক তিনি করলেন। এমনকি টেলিফোনে শতাব্দী রায়ের সঙ্গে কথাও হলো শুভেন্দু অধিকারী। আজ দিল্লিতে এনডিএর বৈঠক রয়েছে, যেখানে ডাকা হয়েছে এনসিপিআইকে। বিজেপিতে মিশে যাওয়ার জল্পনার মধ্যেই আজ এনডিএর বৈঠকে এনসিপিআই। এনডিএ বৈঠকে থাকার জন্য ডাক পেয়েছি জানালেন কাকলি ঘোষ দস্তিদার। সকাল 9:30টায় এনডিএর বৈঠক শুরু হবে, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই বৈঠক নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন দেখুন। এনসিপিআই তে যোগ দিয়েছেন, মানে তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেখান থেকে এনসিপিআই তে গেছেন। এনসিপিআই একটা ভিন্ন রাজনৈতিক দল, তো সেই রাজনৈতিক দলে যারা আছেন তারা কি করবেন, কোথায় মিটিং করবেন, কবে মিটিং করবেন, কি সিদ্ধান্ত নেবেন, এটা একদমই তাদের কালেকটিভের ব্যাপার। সুতরাং এই বিষয়ে এনসিপিআই এর কালকে দিল্লির মিটিংয়ে কি হবে, মিটিংয়ের পর তারা কি করবেন বা মিটিংয়ে কি সিদ্ধান্ত নেবেন, এগুলোর সঙ্গে আমাদের কোনো যেহেতু যোগাযোগ নেই, তাই এ নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। একটা অন্য রাজনৈতিক দল, তারা যদি সম্মিলিতভাবে গণতান্ত্রিক উপায়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের কালেকটিভের ব্যাপার। এই এনসিপিআই কারা? এরা সকলেই হচ্ছেন বিশ্বাসঘাতক, একেবারে বিজেপির সঙ্গে গায়ে গা লাগিয়ে চলছেন। তাদের বৈঠক নিয়ে মাথা ঘামাতে রাজি নন কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এই কে এনসিপিআই? 20 জন সাংসদ বিশ্বাসঘাতক। তৃণমূল মমতাদিকে তার ছবি ব্যবহার করে দল থেকে তারা জিতে দিল্লি গেলেন। এখন তারা হঠাৎ এনসিপিআই আর বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছেন। দেখুন, বিজেপির সঙ্গেই বৈঠক করছেন, বিজেপির পারপাস সার্ভ করছেন। কত বড় বিশ্বাসঘাতক, কত বড় বিশ্বাসঘাতক! তা মুখ্যমন্ত্রী তো স্বাভাবিক ব্যাপার যে ওখানে ভূপেন্দ্র যাদবজি, নিশিকান্ত দুবেজি, যারা বিজেপি নেতা, তাদের সঙ্গে এদের মাখামাখি করছেন। কেউ কেউ আরও কয়েকজন নেতার সঙ্গে দেখা করছেন, কেউ প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন, কেউ অমিত শাহজির কাছে যাচ্ছেন। তো সেখানে তারা তো বিজেপি হয়ে গেছেন বকলমে। তো সেই কারণেই এখানকার মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে হয়তো দেখা করবেন। শুধু তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, প্রত্যেকটি ভোটার যারা 24 সালে বিজেপি বিরোধী ভোট দিয়ে এই এমপিদের জিতিয়েছেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ব্যক্তি স্বার্থে, সম্পূর্ণভাবে ব্যক্তি স্বার্থে এরা বিজেপির কোলে দোল খেতে যাচ্ছে। এনডিএর বৈঠকে এনসিপিআইকে ডাক, আর তা নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন দেখুন। ভালো কথা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজ, উন্নয়নের কাজকে যদি কেউ সাপোর্ট করে ভালোই তো। দেশের জনতা যাতে আরও লাভ পায়, ভালোভাবে উনি কাজ করতে পারেন উন্নয়নের, বাকি পার্টি যারা আছে তারাও সাপোর্ট করুক। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী 20 জন সাংসদ যারা এখন এনসিপিআইতে যোগ দিয়েছেন, আজকে এনডিএর বৈঠকে সকাল 9:30টায় তারা আমন্ত্রণ পেয়েছেন উপস্থিত থাকার জন্য। আর তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে 6 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা দেখা করলেন লোকসভা স্পিকারের সঙ্গে। এর আগেও তারা চিঠি দিয়েছিলেন এই 20 জন বিদ্রোহী সাংসদের সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে। আর ফের একবার লোকসভা স্পিকারের দ্বারস্থ হলো কালীঘাট তৃণমূল। 20 জন বিদ্রোহী সাংসদের পদ খারিজের যে আর্জি করা হয়েছিল, তাতে কি সিদ্ধান্ত নেওয়া হলো? আবেদনের দ্রুত নিষ্পত্তি চেয়ে স্পিকারকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় আসন বদল নিয়েও তারা স্পিকারের কাছে নালিশ জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে স্পিকারের কাছে গেলেন 6 জন সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেনশন প্রত্যাহারের আবেদনও জানানো হয়েছে। অভিষেক ব্যানার্জিকে নিয়ে আমরা 6 জন এমপি গিয়েছিলাম স্পিকারের কাছে। আমরা বলেছি যে আমাদের সিটগুলো তোমরা অ্যালট করেছো উইদাউট রেফারেন্স টু আস। এখনও তো
এনসিপিআই আলাদা পার্টি হিসেবে স্বীকৃতি পায়নি, তা তোমরা কেন দেখছো? আমরা বললাম তোমায় তো আগে জানিয়েছি, আবার চিঠি দিচ্ছি বলে একটা স্পিকারকে দুটো চিঠি দেন। আর ডিসকোয়ালিফিকেশন পিটিশনগুলো এখনো কনসিডার করছো না কেন, এই নিয়ে আমরা চিঠি দিয়েছি। আপনারা কি চাইছেন, দ্রুত স্পিকার সিদ্ধান্ত নিন, ডিসকোয়ালিফিকেশন অন 20 যারা হ্যাঁ, দ্রুত শিক্ষা নিক এবং আমাদের পুরনো সিটগুলো ফেরত দিক। একদম নিয়মের মধ্যেই রয়েছে এবং যে কারণে আমরা একটা অন্য এনসিপিআই এর সঙ্গে রয়েছি এবং নিয়ম মেনেই করা হয়েছে। আমার মনে হয় না যে নিয়মের বাইরে কিছু হয়েছে। নিয়মের বাইরে হলে ওরাও লড়ুক, আমরাও ইয়ে করব যে নিয়মে করেছি কি না, ওরা নিয়মের বাইরে প্রমাণ করুক। ইলেকশন কমিশনের কাছ থেকে একটা কাগজ আসবে সেটার জন্য, এবং সেটা স্পিকার আলটিমেটলি তো ফাইনাল স্পিকার করবে ডিসিশনটা, সেটার জন্য বোধহয় ওয়েট করছে এবং সেটা হয়েও যাবে খুব শিগগিরই। ধর্মতলা কাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16। পাশাপাশি ধৃত দুজনকে আদালতে তোলার পর উঠে এলো খালি পায়ে পুনর্নির্মাণের প্রসঙ্গ। খালি পায়ে হাঁটানোর প্রসঙ্গ তুললেন অভিযুক্ত পক্ষের আইনজীবী। বিক্ষোভের নামে জুতো ছুঁড়ে ফেলেছিল, পাল্টা বললেন সরকারি আইনজীবী। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে 8টি বামপন্থী সংগঠনের ডাকে মিছিল ঘিরে এভাবে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ধর্মতলা চত্বর। তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা, ছোড়া হয় জলের বোতল ও জুতো। এই ঘটনায় আগেই 14 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার সকালে গ্রেফতার করা হয় আরও দুজনকে। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 16। এদিন আরও যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন করেয়ার ব্রাইট স্ট্রিটের বাসিন্দা বছর 35-এর ওয়াকার আজম এবং নাদিয়াল থানা এলাকার বাসিন্দা 32 বছরের জাভেদ আখতার। পুলিশ জানিয়েছে অশান্তির দিনের ভিডিও ফুটেজ দেখেই এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুজনের কেউই ছাত্র নন। ধর্মতলায় যে গণ্ডগোল হয়েছে, এই গণ্ডগোল অবাঞ্ছিত, এই গণ্ডগোল হওয়া উচিত হয়নি। এই ধরনের ঘটনায় কোনো একটি কমিউনিটিকে টার্গেট করে দেয়া এটা হতে পারে না। এটা রাজধর্ম পালনের সিংহাসনে বসে কমিউনিটিকে আক্রমণ এইভাবে করা যায় না। স্পেসিফিক এফআইআর করে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। সকালবেলা পুলিশের সঙ্গে গটাপ করে 10টায় আসুন, 2টোর সময় বাড়ি চলে যান, ও কারবার আমরা করিনি। এদিন দুজনকে ব্যাংশাল কোর্টে তোলা হয়। তার শুনানিতে উঠে আসে পুনর্নির্মাণের সময় ধৃতদের খালি পায়ে হাঁটানোর প্রসঙ্গ। অভিযুক্তদের আইনজীবী বলেন, গতবার যাদের আদালতে আনা হয়েছিল আজ তাদের খালি পায়ে ঘোরানো হচ্ছে রাস্তায়। পাল্টা সরকারি আইনজীবী বলেন, ধৃতরা তাদের জুতো বিক্ষোভের নামে ছুঁড়ে মেরেছিল। এদিন দুজনকেই একদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। হলো যে আগামীকালকে যেহেতু মূল কেসটা রাখা আছে, বাকি বিষয়টাও যাতে আগামীকালকে হিয়ারিংয়ের জন্য ফিক্স আপ করা হয় তাতে কোর্ট কনসিডার করেছে এবং আগামীকালকে ফিক্স আপ করেছে। পুনর্নির্মাণের নাম করে যে সমস্ত ভদ্রগড়ের সন্তানদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছে ককরোচ পার্টি জমায়েত সংক্রান্ত বিষয়ে, তাদেরকে পুনর্নির্মাণের নাম করে খালি পায়ে হাফ প্যান্ট পরে বারমুডা পরে ঘোরানো হচ্ছে। মঙ্গলবার ফের তাদের আদালতে তোলা হবে। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। ধৃত 5 অভিযুক্তের পায়ে জুতো নেই, কারো পরনে আবার হাফ প্যান্ট। সোমবার এভাবেই ধর্মতলা কাণ্ডে ধৃতদের মধ্যে 5 জনকে নিয়ে পুনর্নির্মাণ করল পুলিশ। 5 জনের মধ্যে 4 জনকে হাঁটানো হলো খালি পায়ে। ঘটনার দিন কার নির্দেশে কোন দিক থেকে এসেছিলেন, ঘটনার পর কোন দিকে গেছেন তা জানতে চাইছেন তদন্তকারীরা। প্রতিবাদ আন্দোলনের নামে একাংশের গুন্ডামিতে শুক্রবার রণক্ষেত্র হয়ে ওঠে ধর্মতলা চত্বর। সেই ঘটনায় ধৃত 5 জনকে নিয়ে সেখানে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। গ্রেপ্তার যে 16 জন, তার মধ্যে 14 জনকে নিজেদের কাস্টাডিতে পেয়েছে পুলিশ গতকালকেই। তার মধ্যে থেকে 5 জনকে এই মুহূর্তে ধর্মতলায় নিয়ে এসছে পুলিশ। খালি পায়ে ধর্মতলা যে রাস্তা, সেই রাস্তায় তাদেরকে হাঁটানো হচ্ছে। সোমবার বেলা 12:15 নাগাদ এদিন 5 জন ধৃতকে নিয়ে ধর্মতলা চত্বরে পৌঁছয় পুলিশ। যাদের বিরুদ্ধে শুক্রবার পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগ উঠেছিল তাদেরই এদিন খালি পায়ে হাঁটায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। সোমবার পুলিশের প্রেজেন্ট ভ্যান থেকে সবার প্রথমে নামানো হয় ধৃত খালিদ রেজাকে। আমাদের এক্সপ্লেনেড মোড়ে দিয়ে হয়েছে, আমাদের এক্সপ্লেনেড মোড়ে প্রোটেকশনও ছিল। গন্ডা ওখানে হলো না, ওখানে ক্যামেরা আছে, ট্রাফিক গার্ডে ক্যামেরা আছে, ওখানে দেখি কি হয়েছে না হয়েছে। হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে এদিন রাস্তায় হাঁটানো হয় ধৃত মোহাম্মদ আফরোজকে। অভিযোগ,
শুক্রবারের অশান্তির ঘটনায় একেবারে সামনের সারিতে ছিল ধৃত শেখ সালমান। এদিন তাকেও ঘটনাস্থলে নিয়ে গিয়ে খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অল ইন্ডিয়া তৌহিদি জনতা নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত এই শেখ সালমান। নিট প্রশ্নফাঁসকাণ্ডে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দিল্লির যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মিছিলেরও ডাক দিয়েছিল এই সংগঠন। তাতে আয়োজক হিসেবে ছবি রয়েছে শেখ সালমানের। কোনো পার্টি না, অরাজনৈতিক সংগঠন, মানুষের সহযোগিতা করা হতো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হতো, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা হতো। সেটা পুলিশ প্রশাসন আছে, কোর্ট বিচার করবে। এরপর ধৃত মোহাম্মদ মঈনুদ্দিনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। তাকেও ঘটনাস্থলে খালি পায়ে হাঁটানো হয়। আমি कॉल स्टेट ছিলাম, আমার তো पैर से चलने ही नहीं सकता, मेरा 3 प्लेट लगा हुआ, हम चल कहाँ सकता है, मेरा 3 प्लेट लगा हुआ है, पैर में 3 प्लेट लगा हुआ है। না না এখানতে আমার ছবি নেই, এখানতে ছবি না। এদিন প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে পুনর্নির্মাণ চলে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। নিট প্রশ্নফাঁস কাণ্ডে ধর্মতলায় অশান্তির ঘটনায় এবার সামনে এলো ধৃতদের রাজনৈতিক যোগ। কারো মুখে উঠে এলো রাহুল গান্ধীর নাম, কেউ বললেন কংগ্রেস করি। ধৃত অপর এক অভিযুক্তের বাবার দাবি তারা সিপিএম সমর্থক। অন্যদিকে ধৃত আরও এক অভিযুক্তের সঙ্গে ইতিমধ্যে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়কের ছবি সামনে এসেছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। নিটে প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনের নামে শুক্রবার চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে ধর্মতলায় ডোরিনা ক্রসিং চত্বর। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে 16। ধৃতদের মধ্যে বেশ কয়েকজনের রাজনৈতিক যোগ সামনে এসেছে। জোড়াসাঁকোর বাসিন্দা 47 বছরের খালিদ রেজা। আমাদের শুভঙ্কর সরকার ছিল, অমিতাভ চক্রবর্তী ছিল, আমরা রাহুল গান্ধী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে না গন্ডা ওকে না হলো না। এদিন জোড়াসাঁকো এলাকায় ধৃতের বাড়িতে পৌঁছয় এবিপি আনন্দ। তবে খালিদ রেজার পরিবারের সদস্যরা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, তো খালিদ রেজা উনি তো কংগ্রেস করেন, কালকেই ওনাদের দলের তরফ থেকেও বলা হয়েছে, মানে দলের একজন নেতা জানিয়েছেন। সেদিনকে উনি কি ছিলেন এরকম এই ঘটনার সঙ্গে ওনার কিভাবে যোগ? হ্যাঁ ধৃতদের মধ্যে আরেকজন জোড়াসাঁকোর বাসিন্দা মোহাম্মদ আলমগীর ওরফে রাজু। না না এখানতে আমার ছবি নেই, এখানতে ছবি নেই, আমি কংগ্রেস পার্টি করি। তার বাড়িতেও এদিন পৌঁছয় এবিপি আনন্দ। वो तो कांग्रेस करते थे, हम जानते हैं। उस दिन क्या वो लोग वहाँ पे थे झगड़ा के दिन? नहीं वहाँ नहीं थे। कहाँ थे? आप मत करिए लाइव। কংগ্রেস জনতা হচ্ছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, জামাতি, আরো যারা যারা আছে, হুরিয়াদ মরিয়াদ, যারা যে যেখানে আছে, তারা হচ্ছে ককরোচ, মানে ইন্ডিজোটের ডাকনাম ককরোচ। পরিস্থিতি আইন শৃঙ্খলার অবনতি দেখে আমরা 5ই আগস্ট লালবাজার অভিযানের ডাক দিয়েছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে 5ই আগস্ট আমরা লালবাজার অভিমুখে যাব। পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিক, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, পুলিশ কমিশনারের কাছে আমরা জানতে চাইব আপনারা আইনের শাসনের বদলে এটা কি শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন। নিট কাণ্ডের প্রতিবাদে বামপন্থীদের একাধিক সংগঠনের ডাকে মিছিলে শুক্রবার জুতো বোতল ছোড়া হয়। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই ঘটনায় ধৃতদের মধ্যে অন্যতম হল মোহাম্মদ জহিরুদ্দিন মাল। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বাসিন্দা জহিরুদ্দিনের পরিবার সিপিএম সমর্থক। স্টুডেন্ট জহিরুদ্দিন নিজে পড়াশোনা করে না, নিজে পড়াশোনা করে না, পার্টি উনি সিপিএম করতেন। ওই নামে কোনো পার্টির সদস্য আমাদের আছে বলে আমার জানা নেই, সম্বোধন নেই। ধর্মতলা কাণ্ডে এক ধৃতের তৃণমূল যোগও সামনে এসেছে। মেটিয়াবুরুজের বাসিন্দা মোহাম্মদ আফরোজ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই আফরোজেরই তৃণমূল যোগের অভিযোগ উঠেছে। সামনে এসেছে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে একাধিক ছবি। গ্রেপ্তার তো হবেই, গ্রেপ্তার তো করতেই হবে। তার কারণ হলো যাদের সঙ্গে শিক্ষা জগতের নিট এক্সামের কোনো সম্পর্ক নেই, এই সমস্ত ইন্ডিজোট, পশ্চিমবাংলায় কংগ্রেস, সিপিএম এবং টিএমসি
তৃণমূলের লজ্জা করে না? আচ্ছা, ভারতবর্ষে একটা রাজনৈতিক দল আছে, কংগ্রেসের আমলে সেন্ট্রালে এবং বিভিন্ন রাজ্যে 53 বার লিক হয়েছে পেপার। পশ্চিমবাংলায় মমতার রাজত্বে 7 বার 26,000-এর চাকরি গেছে। যারা সাংবাদিক, চিত্র সাংবাদিকদের মেরেছে, নিগ্রহ করেছে, গুন্ডামি করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা 100 বার হোক। কিন্তু তার সঙ্গে আপনি যদি ছবি দিয়ে দিয়ে ধরতে যান, এর সঙ্গে এর ছবি, ওর সঙ্গে ওর ছবি, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে আমাকে ইট ডিম মারলো, তো তার সঙ্গে তো স্বয়ং মুখ্যমন্ত্রীর ছবি আমি পোস্ট করেছি। তাহলে কার মানে, কোন অর্থ কি দাঁড়ায়? আরও গভীর, যে আমি যার ছবি পোস্ট করেছি এখন অবধি কিন্তু সেটাকে ফেক কেউ বলেননি। ধৃতদের রাজনৈতিক যোগ নিয়ে চাপানুতোর এখন চরমে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচি নিয়ে একের পর এক অভিযোগ উঠছে। আর এই প্রেক্ষাপটে এবার করোনাকালে ডক্টরস অন হুইল কর্মসূচিতে একদিনে 53,000 কোভিড টেস্ট নিয়ে বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। কর্মসূচির টাকার উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে তারই তত্ত্বাবধানে হওয়া সেবাশ্রয় কর্মসূচি নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগের তালিকায় নতুন সংযোজন। করোনাকালে ডক্টরস অন হুইল কর্মসূচিতে একদিনে 53,000 কোভিড টেস্ট নিয়ে বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ওই যে ডক্টরস অন হুইল এবং 53,203কে ও আর কি টেস্ট করেছিল, আর তার মধ্যে মাত্র 1,151 জন মাত্র নাকি পজিটিভ বেরিয়েছে। তৃতীয় ঢেউয়ের ধাক্কায় 2021 সালের ডিসেম্বরের শেষ থেকেই রাজ্যে ঝড়ের গতিতে ভাগছিল কোভিড সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় সেই সময় নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে একগুচ্ছ বিধিনিষেধ জারির কথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে গতি আনা হয় কোভিড টেস্টিংয়েও। প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা আলাদা করে কন্ট্রোল রুম হবে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা আলাদা করে কন্ট্রোল রুম হবে, এবং ডক্টর অন হুইলস বলে একটা বাহনও আমরা শুরু করব আগামী 5-7 দিনের মধ্যে, যেখানে কেস লোড হাই, পজিটিভিটি রেট হাই, সেখানে যাবে। 2022 সালের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকীতে শুধু ডায়মন্ড হারবার লোকসভা এলাকাতেই 50,000-এর বেশি করোনা পরীক্ষা করা হয়। 2022 সালের 23শে জানুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি করা হয় 2021 সালের 6 ডিসেম্বর থেকে জানুয়ারির গোড়া পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় করোনার পজিটিভিটি রেট 22% পৌঁছে যায়। সেখানে সংক্রমণের হার নেমে এসেছে মাত্র 1.79%। নিজের নির্বাচনী কেন্দ্রে সংক্রমণের হার নিম্নমুখী দাবি করে সে সময় ফেসবুক পোস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছিলেন, আবার পজিটিভিটি রেট 3%-এর নিচে, ধারাবাহিক প্রচেষ্টার দুর্দান্ত ফল। সামনের সারির কর্মীদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিনন্দন জানাই, যারা পজিটিভিটি রেট কমাতে এবং ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার সবার ভালোর জন্য কাজ করেছেন। কিন্তু রাজ্যে পালাবদলের পর এবার সেসব নিয়েই সামনে এলো নতুন অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির টাকার উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আত্মসহায়ক সুমিত রায় সহ তৎকালীন জেলা শাসক, পুলিশ সুপার, মহকুমা শাসকের বিরুদ্ধেও বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই টাকাগুলো কে দিয়েছে? একটা এমপি, সাংসদ তার নিজের এরিয়াতে করছে, তার পার্সোনাল রেপুটেশন বাড়ানোর জন্য, তার টিআরপি বাড়ানোর জন্য সরকার কেন টাকা ব্যয় করবে? 25 জনের মধ্যে অভিষেক ব্যানার্জি তো আছেই, সুমিত রায়, অভিষেকের তো সুমিত এবং দুজনের দুটো হ্যাটস রয়েছেই, যেমন দিলীপ মণ্ডল, আপনার জাহাঙ্গীর, শামীম, গৌতম অধিকারী, মেহবুব গায়েন, নবকুমার, আব্দুল খালেক মোল্লা, জেএমএলএ মেটিয়াবুরুজের। আমি এই সেবাশ্রয়ের আমি বিষয়টা জানি না, আমি কোনোদিন যাইনি, আমায় কেউ যেতেও বলেননি। সেবাশ্রয়টি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো প্রোগ্রামও ছিল না, এটি ওখানকার সাংসদের প্রোগ্রাম ছিল। বিধানসভার সদস্য উনি নন, ফলে বারবার তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বিধানসভার মধ্যে তাকে অ্যাটাক না করে বিজেপির সাংসদরা তো লোকসভায় তুলুন না, তাহলে তো ডায়মন্ড হারবারের এমপি উত্তর দেওয়ার সুযোগ পান। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্রমশ অভিযোগের পাহাড় চলছে। গৌতম মণ্ডল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। বিদেশে চিকিৎসার জন্য কলকাতা হাইকোর্টে জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেটে গরমিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার। রাজ্য সরকারের মেডিকেল কাউন্সিলে ঠুকলেন নালিশ। থানায় অভিযোগ দায়ের হয়েছিল আগেই, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো রাজ্য মেডিকেল কাউন্সিলে। অভিযোগ করলেন বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার। তার দাবি,
বিদেশ যাত্রার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে যে নথি জমা দিয়েছেন তার মধ্যে মেডিকেল সার্টিফিকেটে রয়েছে বড়সড় গরমিল। অভিষেক ব্যানার্জি বিদেশ যাওয়ার জন্য কিছু প্রায় 300 পাতার মতো ডকুমেন্ট জমা করেন ওনার চোখের চিকিৎসার ব্যাপারে। জুন 2026 এই দিনকে উনি একটি মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন, যেখানে ডক্টর নবীন জয়কুমার বলে কোনো একজন ডাক্তার আছেন, উনি এই সার্টিফিকেটটা দিয়েছেন, যেটার বেসিসেই উনি বিদেশ যাবেন বলে এবং হাইকোর্টে জমা দিয়েছেন। অভিযোগকারী রাজীব সরকারের দাবি, নবীন জয়াকুমার নামে এক চিকিৎসকের লেখা মেডিকেল সার্টিফিকেট আদালতে জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে না আছে সেই চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার, নেই কোনো ঠিকানাও। মেডিকেল কাউন্সিলের তদন্ত করে দেখুক যে এইরকম এরকম একটা সার্টিফিকেট কোনো ডাক্তার দিতে পারেন কিনা উইদাউট এনি রেজিস্ট্রেশন নাম্বার, উইদাউট তার অ্যাড্রেস। মেডিকেলের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী সেই ডাক্তারের বিরুদ্ধেও ব্যবস্থা হোক এবং অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার বিষয়টা ক্যান্সেল করা হোক। বিদেশে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা করানোর আবেদন আপাতত বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। গত সপ্তাহেই কলকাতা হাইকোর্টে ধাক্কা খান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে গিয়ে তার চোখের চিকিৎসা করানোর আবেদন আপাতত বাতিল করে দেয় আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, কোনো মেডিকেল ইস্যু এ রাজ্যে সমাধান হবে না এমন নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত এসএসকেএমে করানোর পরামর্শ দেয় আদালত। বিধানসভার অধ্যক্ষকে চিঠি দেওয়ার সাইজাল থেকে শুরু করে নানান ধরনের ডকুমেন্টেশনের ফর্জারি, তো এই ধরনের যে অভিযোগ উঠেছে, আমি এই অভিযোগ শুনে হচ্ছে এতটুকু আশ্চর্য নই। তথ্য সাপ্রেস করা হয়েছে বা অন্য তথ্য দেওয়া হয়েছে, বিদেশ যাত্রার জন্য উনি মরিয়া, এটা বোঝা যাচ্ছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা বুঝতে বিরাট বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, যেন তেন প্রকারণে তিনি বিদেশে চলে যেতে চাইছেন এবং বাংলার অধিকাংশ মানুষের আশঙ্কা হচ্ছে উনি বিদেশে একবার চলে যেতে পারলে, সে চোখের আছিলায় যদি চলে যেতে পারেন, উনি আর এমুখো হবেন না। কে কি জমা দিচ্ছে, সে কোনো একটা উদ্দেশ্যে জমা দিচ্ছে, ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের জায়গা নেই। যা সম্পর্কে জমা দিয়েছেন তিনি যথাযথভাবে যদি প্রয়োজন মনে করেন তিনি তার উত্তর দিয়ে দেবেন। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে হুঁশিয়ারি নিয়ে অভিযোগ করেন এই রাজীব সরকার, যার জেরে 15 জুলাই হাইকোর্টের নির্দেশে বিধাননগর আদালতে কণ্ঠস্বরে নমুনা দিতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার আগে 1 জুলাই কালীঘাট থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন রাজীব সরকার। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নিরাপত্তা বলয়ের এই ছবিকে হাতিয়ার করেই থানায় অভিযোগ করেন তিনি, যেখানে দেখা গেছে গাড়ির ভেতরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তারক্ষীরা। গত 24 জুলাই আমতলার অফিসে বুলডোজার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের করা হয় নতুন মামলা। হিন্দোল দে, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.